আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রাফিক ডিজাইন কোর্স বেসিক টু অ্যাডভান্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিজাইন থিওরি নিয়ে। আপনি যদি একজন বিগিনার ডিজাইনার বা ডিজাইন সেক্টরে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই কোর্সটি আপনার জন্য। কারণ এই কোর্সে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি শুরু করার আগে একটি বিষয় বলে রাখা ভালো। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আপনি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের মধ্যে বেসিক টু অ্যাডভান্সের এই গ্রাফিক ডিজাইন কোর্সটি আপলোড দিয়ে রাখবো। এছাড়াও বিভিন্ন সময় ডিজাইন রিলেটেড বিভিন্ন বিষয়াদি এবং বেসিক কম্পিউটার সম্পর্কেও বিভিন্ন বিষয়াদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের প্রথম ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসের টপিক হলো ডিজাইন থিওরি। একজন গ্রাফিক ডিজাইনের জন্য ডিজাইন থিওরি সম্পর্কে জানা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ডিজাইন থিওরির মধ্যে আলোচনা করা হবে একটা ডিজাইন করতে হলে বেসিক যে বিষয়গুলো লাগবে বা যেই বিষয়গুলোর প্রতি একেবারে ডিজাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফোকাস দেওয়া লাগবে, সেই বিষয়গুলো নিয়ে ডিজাইন থিওরিতে আলোচনা করা হবে। এই বিষয়ে একটু ডিটেলসে জানার জন্য চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রথমে আমাদের জানা থাকা দরকার গ্রাফিক ডিজাইনটা কি। যেহেতু আমরা এই সেক্টরে কাজ করতে চাচ্ছি, তো গ্রাফিক ডিজাইনটা কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। গ্রাফিক ডিজাইন হলো একটি কল্পিত আইডিয়া। আমরা যখন আর্ট এবং টেকনোলজির মাধ্যমে প্রকাশ করি, তখন সেই কল্পিত আইডিয়াকে বা আমাদের সেই চিন্তাটাকে গ্রাফিক ডিজাইন বলা হবে। অর্থাৎ মনে করুন যে আপনি একটি প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, বা আপনাকে কোনো ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দিল যে আমার এই প্রোডাক্টটাকে সুন্দর করে ডিজাইন করে দাও। তো এই যে প্রোডাক্টটা আপনাকে দিল, আপনার মাথায় তখন চিন্তা আসবে যে এই প্রোডাক্টটা কীভাবে ডিজাইন করলে মানুষের দৃষ্টিগোচর হবে, কীভাবে এটা আকর্ষণীয় হবে, দৃষ্টিনন্দন হবে। আপনি এখানে যে এই বিষয়টা নিয়ে যে চিন্তাটা করলেন, এটা যদি আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে পারেন, অথবা আপনি যদি আর্ট করে বিষয়টাকে ফুটিয়ে তুলতে চান তাহলেও সেটাও সম্ভব। তো আপনি যদি কাগজ কলমে বা রং তুলির মাধ্যমে আর্ট করেন, সেটাও একটা আর্ট। আর যদি এটাকে টেকনোলজির মাধ্যমে প্রকাশ করেন, অর্থাৎ কোনো সফটওয়্যার ইউজ করে যদি আপনি এটাকে প্রকাশ করতে চান আপনার এই চিন্তাটা বা আপনার এই আইডিয়াটা, তখন সেটাকেই বলা হবে মূলত গ্রাফিক্স ডিজাইন। নিচে একটা গ্রাফ তৈরি করা হয়েছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে। চলুন এটা নিয়ে একটু আলোচনা করা যাক। গ্রাফিক এবং ডিজাইন দুইটি আলাদা আলাদা শব্দ। গ্রাফিক বলতে বোঝায় যে ভিজুয়াল বা দৃশ্যমান, হ্যাঁ, আর ডিজাইন বলতে বোঝায় ড্রয়িং করা বা নকশা আঁকা। তো যখন আপনি কোনো ড্রয়িং করলেন বা একটা নকশা আপনি আর্ট করলেন, এটার যে একটা ভিজুয়ালিটি আছে বা একটা দৃশ্য আছে, একটা দৃশ্য দেখা যাচ্ছে, হ্যাঁ, এই দুইটা বিষয়কে মিলিয়ে তখন গ্রাফিক ডিজাইন বলা হবে। স্বাভাবিকভাবে যদি আমরা বিষয়টাকে বলতে চাই, তাহলে এইভাবে বলবো যে আমরা কোনো জিনিস আঁকি বা ড্রয়িং করি, এটার যে একটা ভিজুয়ালিটি বা দৃশ্যমান যে একটা ছবি আমাদের সামনে আসে, এটাকেই মূলত গ্রাফিক ডিজাইন বলা হবে। চলুন একটা ডিজাইন করার জন্য কি কি লাগবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে হেডলাইন দেওয়া আছে ভিজুয়াল ডিজাইন এলিমেন্টস। তো ডিজাইনের জন্য কি কি এলিমেন্টস লাগবে, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস দিতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমে আছে লাইন। লাইন বলতে কি বোঝায়? লাইন বলতে বোঝায় ক্রিয়েটস এ কানেকশন বিটুইন টু পয়েন্টস। লাইন বলতে বোঝায় একটি বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত সংযোগ তৈরি করা। লাইনস ক্যান বি অফ ভেরিয়াস টাইপস। লাইন বিভিন্ন ধরনের হতে পারে। ফর এক্সাম্পল স্ট্রেট, কার্ভ, থিক, থিন, এটসেট্রা। উদাহরণস্বরূপ লাইনটা সোজা হতে পারে, বাঁকা হতে পারে, মোটা হতে পারে, চিকন হতে পারে ইত্যাদি। তো লাইনটা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন দেখুন এখানে একটি লাইন তৈরি করা হয়েছে আমার এই স্লাইডের মধ্যে। এখানে সোজা একটি লাইন তৈরি করা হয়েছে এবং লাইনটা কিন্তু চিকন। তো লাইনটা সোজা হতে পারে, সোজা হয়ে চিকনও হতে পারে, আবার মোটাও হতে পারে। আবার এই লাইনটা একটু মোটাও যদি করতাম বা বাঁকা করতাম, সেক্ষেত্রেও কিন্তু একটা লাইন তৈরি হতো। মানে মানে লাইন বলতে বোঝাবে যে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত একটা সংযোগ তৈরি করা। চলুন আরেকটু ডিপলি লাইন নিয়ে আলোচনা করা যাক। পরবর্তী স্লাইডে আমরা যাই। এই স্লাইডে দেখুন যে বিভিন্ন রকমের লাইন এখানে দেওয়া আছে। যেমন এই জায়গায় কিছু লাইন আছে যেগুলো একেবারে সোজা, হ্যাঁ, তবে এগুলো চিকন। আবার এখানে কিছু লাইন আছে যেগুলো সোজা ঠিক, কিন্তু এগুলো মোটা। আবার এখানে কিছু লাইন দেওয়া আছে, দেখুন এগুলো কিন্তু বাঁকা, বাঁকা এবং মোটা। আবার এখানেও বাঁকা কিছু লাইন দেওয়া আছে কিন্তু এগুলো চিকন। আবার এখানেও কিছু লাইন দেওয়া আছে।
তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়গুলো, এগুলোকে প্রত্যেকটাকে এক একটা লাইন বলা হবে, কিন্তু লাইনের বিভিন্ন ধরন হতে পারে। তো একটু আগেই যেমন বলছিলাম যে লাইনস ক্যান বি অফ ভেরিয়াস টাইপস, লাইন বিভিন্ন ধরনের হতে পারে। তো আপনার ডিজাইনের জন্য যে লাইনটা লাগবে বা যেভাবে লাগবে আপনি সেভাবে করেই লাইনটা ইউজ করতে পারবেন। দেন আমরা আলোচনা করব শেপ নিয়ে। শেপ কি? শেপ ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং এ বিউটিফুল অ্যান্ড ভিজুয়ালি অ্যাপিয়ারিং ডিজাইন ইউজিং ওয়ান অর মোর ফর্মস। শেপ হলো এক বা একাধিক আকৃতি ব্যবহার করে একটি সুন্দর এবং দৃষ্টিনন্দন ডিজাইন তৈরি করার প্রক্রিয়া। এক বা একাধিক আকৃতি তৈরি করে একটি সুন্দর এবং দৃষ্টিনন্দন ডিজাইন তৈরি করার প্রক্রিয়াকেই মূলত আমরা শেপ বলি। চলুন শেপ নিয়ে আরেকটু আলোচনা করা যাক। আমরা একটু উদাহরণস্বরূপ কিছু দেখি। শেপ সাধারণত 3 প্রকারে বেশি ইউজ করা হয়, যেমন জিওমেট্রিক শেপ, অর্গানিক শেপ, অ্যাবস্ট্রাক্ট শেপ। জিওমেট্রিক বলতে যেমন স্কোয়ার যে আকৃতিটা থাকে, বা একটা সার্কেল বা একটা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, হ্যাঁ, এই জাতীয় যেই শেপগুলো থাকে এগুলোকে আমরা জিওমেট্রিক শেপ বলি। এরপরে হলো অর্গানিক শেপ। অর্গানিক শেপ হলো যে অর্গানিক বিষয় মানে হলো ন্যাচারাল, অর্থাৎ আমাদের আশপাশে যে পরিবেশ আছে, পরিবেশের মধ্যে যে বিষয়গুলো থাকবে, যেমন গাছের একটা ছবি বা পাতার ছবি বা একটা ফ্লাওয়ার বা একটা ফুলের ছবি, হ্যাঁ, এই জাতীয় যেই এলিমেন্টসগুলো আমরা আমাদের চারপাশের নেচারের মধ্যে দেখতে পাই, আমরা আমাদের পরিবেশের মধ্যে দেখতে পাই, এগুলোকে যখন আমরা ডিজাইনের মধ্যে নিয়ে আসতে চাইবো, তো সরাসরি তো ওই ছবিগুলো ইউজ করতে পারবো না, বরং এগুলোকে একটা শেপের মধ্যে আনতে হবে। একজন ডিজাইনার যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যদি এই নেচার যে বিষয়গুলো থাকবে, হ্যাঁ, এগুলোকে যদি আপনি ডিজাইনের মধ্যে ইউজ করতে চান, তাহলে অবশ্যই এটাকে আপনাকে শেপে ট্রান্সফার করে তারপর আনতে হবে বা ইউজ করতে হবে। আপনি যদি কোনো একটা ছবি ইউজ করতে চান, তাহলে সেটাকে ডিজাইনের মধ্যে সৌন্দর্য বাড়াবে না, বরং ডিজাইনের মধ্যে সৌন্দর্য আর কমে যাবে। তো এই জন্য এই জাতীয় যে শেপগুলো আছে নেচার টাইপের, এগুলোকে বলা হয় অর্গানিক শেপ। এরপরে আছে অ্যাবস্ট্রাক্ট শেপ। অ্যাবস্ট্রাক্ট শেপটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এখানে কিছু ম্যান্সের ছবি দেওয়া আছে, তারপরে ক্যামেরার ছবি, বা এমন একটা সাইন দেওয়া আছে যেটা দ্বারা আমরা বিপজ্জনক বা ডেঞ্জার টাইপের কিছু বুঝি বা নিষেধাজ্ঞা কিছু বুঝি। তো মূলত এই জাতীয় শেপগুলোই সাধারণত ডিজাইনের মধ্যে ইউজ করা হয়, হ্যাঁ। আইকন জাতীয় শেপগুলো অ্যাবস্ট্রাক্ট শেপের মধ্যে আনা হয়। এরপরে যদি আমরা যেটা বললাম যে নেচার জাতীয় শেপগুলোকে অর্গানিক শেপের মধ্যে আনা হয়, আর জিওমেট্রিক শেপ হলো এই জাতীয় শেপ। তো জিওমেট্রিক শেপটা হলো সবচাইতে বেশি ইউজেবল। প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই জিওমেট্রিক শেপটা হলো সবচেয়ে বেশি ইউজেবল। জিওমেট্রিক শেপ নিয়ে আরেকটু আলোচনা করার জন্য পরবর্তী স্লাইডে যাই। দেখুন এখানে দেওয়া আছে ভেরিয়াস টাইপস অফ জিওমেট্রিক শেপ। তো জিওমেট্রিক শেপের আরও অনেকগুলো প্রকার আছে, যেমন এখানে দেওয়া আছে সার্কেল, সেমি সার্কেল, ওভাল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল। তো এই জাতীয় আরও অনেকগুলো শেপ আছে, জিওমেট্রিক শেপের বিভিন্ন প্রকার আছে। সাধারণত আমাদের আশপাশের দৃশ্যমান যে অংশটা আছে, এটাকে যদি 100-এর মধ্যে ভাগ করা হয়, তাহলে দেখতে পাবেন যে 80% বা 70% হলো আমাদের জিওমেট্রিক শেপ। যেমন আপনি যেই রুমটার মধ্যে আছি, এই রুমটার মধ্যেও যদি তাকাই, এই রুমটা হয়তো বা স্কোয়ার শেপ হতে পারে। এরপরে অনেক সময় দেখা যায় যে রুমের কোনো একটা কোণা যদি একটু বেশি লম্বা থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা একটু নিচের দিকে যদি আসি, রম্বস যেটা আছে এটার মতো হয়ে যেতে পারে আপনার রুমটা, বা এখানে যেটা আছে প্যারাগ্রাম, এটার মতো হতে পারে। এই শেপগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউজেবল হলো রেক্ট্যাঙ্গেল শেপ। কী জন্য বললাম সবচেয়ে বেশি ইউজেবল? দেখেন, আপনি আপনার হাতে থাকা যে মোবাইলটা আছে, যদি আপনি মোবাইল দিয়ে ভিডিওটি দেখে থাকেন, এই মোবাইলটি কিন্তু রেক্ট্যাঙ্গেল সাইজের। আবার আমি যে কম্পিউটার দিয়ে এই ভিডিওটা তৈরি করছি, আমার কম্পিউটারের যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটাও রেক্ট্যাঙ্গেল সিস্টেমে। এরপরে যদি এভাবে যদি আমরা আমাদের চারপাশে বিভিন্ন বিষয়গুলোর দিকে লক্ষ্য করি, যেমন আমার রুমের যে জানালাটা আছে, এই জানালাটার দিকে যদি তাকাই, এটাও দেখা যাবে হয়তো বা স্কোয়ার সাইজের, বা একটু স্কোয়ার সাইজের না হলে রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে চলে আসবে। এরপরে যদি আমাদের রুমের যে দরজাটা থাকবে, এই দরজার দিকে তাকাই, সেটাও দেখা যাবে রেক্ট্যাঙ্গেল সিস্টেমে। এইভাবে করেই মূলত আমাদের চারপাশে শেপগুলো ছড়ানো ছিটানো আছে। তো এই সব ক্ষেত্রে দেখবেন জিওমেট্রিক শেপটা সবচাইতে বেশি ইউজেবল। তো এর পরবর্তী স্লাইডে আমরা আসি, কালার নিয়ে কিছুটা আলোচনা করা যাক। কালার বলতে কি বোঝায়? কালার রেফার্স টু দ্য ইউজ অফ ডিফারেন্ট হিউজ টু কনভে দ্য বিউটি, ইমোশন অ্যান্ড মেসেজ অফ এ ডিজাইন। ডিজাইনের কালার বলতে নকশার সৌন্দর্য, অনুভূতি এবং বার্তা প্রকাশ করার জন্য বিভিন্ন রঙের ব্যবহারকে বোঝায়। একটা ডিজাইনের মধ্যে কালারটা খুবই ইম্পর্টেন্ট। একটু যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে দেখতে পাচ্ছেন 2টি ছবি আমি এনেছি। এর মধ্যে একটি ছবি কোনো কালার দেওয়া হয় নাই, আরেকটি ছবিটিতে কালার দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে কালার দেওয়ার কারণে বা রং দেওয়ার কারণে কিন্তু ছবি দুইটার মধ্যে অনেক অনেক ডিফারেন্ট তৈরি হয়েছে। প্রথম যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে কালার না দেওয়ার কারণে খুবই জীর্ণশীর্ণ মনে হচ্ছে, আর পরবর্তী ছবিতে কালার দেওয়ার কারণে, রং দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো
তো এইভাবেই যে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন আপনি কালার দিবেন, যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, তো সেখানে যদি আপনি আপনার বিল্ডিংটা যদি কালার না দেন, রং না করেন, তাহলে কিন্তু বিল্ডিংটা দেখতে খুবই বাজে লাগবে। আর যদি আপনি সেটাকে কালার দেন, কোনো একটা রং দেন সেখানে, তাহলে দেখতে পাবেন বিল্ডিংয়ের যে ভিজুয়ালিটি সেটা খুবই ভালো লাগবে। তো এবার চলুন কালার সম্পর্কে একটু ভিন্ন মাত্রায় কিছু আলোচনা করা যাক। এখানে একটি স্লাইড দেখতে পাচ্ছেন, এই স্লাইডের মধ্যে একটা ছবি আনা হয়েছে। এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে শুরুতে RGB আর তার পাশে লেখা আছে CMYK। তো RGB এক ধরনের কালার আর CMYK হলো আরেক ধরনের কালার। তো RGB কালারটা কোথায় ইউজ করা হয়, একটু নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন যে RGB কালার ইউজড ফর ডিজিটাল অ্যান্ড ওয়েব মিডিয়া। আপনি যদি আপনার ডিজাইনটা কোনো ডিজিটাল মাধ্যমের জন্য করে থাকেন বা কোনো ওয়েব মিডিয়ার জন্য করে থাকেন, যেমন আপনি যদি আপনার ডিজাইনটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য করে থাকেন, অথবা একটা ফেসবুকের ব্যানার তৈরি করার জন্য, বা ইউটিউবের কোনো থাম্বনেল তৈরি করার জন্য, ইউটিউবে যে ব্যানার আছে এটা তৈরি করার জন্য, ফেসবুকের কভার তৈরি করার জন্য, প্রোফাইল তৈরি করার জন্য, বা আপনার ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, এই জাতীয় কোনো কাজের জন্য যদি আপনি তৈরি করে থাকেন, অথবা আপনি যদি কোনো ওয়েবসাইটের জন্য আপনার ডিজাইনটা করে থাকেন, যেমন একটা ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে সেটার জন্য যদি আপনি আপনার ডিজাইনটা করে থাকেন, তাহলে সেটাতে অবশ্যই RGB কালারটা ইউজ করতে হবে। আর যদি আপনি আপনার ডিজাইনটা কোনো প্রিন্টিংয়ের জন্য করে থাকেন, যেমন আপনি একটা পোস্টার ডিজাইন করলেন নির্বাচনের, যেটা নাকি প্রিন্ট হয়ে বের হয়ে আসবে, অথবা আপনি কোনো মাদ্রাসার জন্য বা কোনো মসজিদের জন্য, এলাকার জন্য যে মাহফিলগুলো তৈরি করা হয়, মাহফিলের পোস্টার যদি আপনি ডিজাইন করে থাকেন, অথবা আপনি যদি কোনো একটা বইয়ের কভার ডিজাইন করেন, হ্যাঁ, এই জাতীয় কাজগুলো যদি আপনি করেন, যেটা নাকি প্রিন্টিং প্রেস থেকে আপনি প্রিন্ট করে আনবেন, তাহলে সেটাতে অবশ্যই আপনাকে CMYK কালারটা ইউজ করতে হবে। কালারটাকে 3 ভাগে ভাগ করা হয়, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার আর হলো টারশিয়ারি কালার। প্রাইমারি কালার কোনগুলোকে বলা হবে, নিচে লেখা আছে এখানে। প্রাইমারি কালার বলতে বলা হবে ইয়েলো কালার, রেড কালার, ব্লু কালার। তারপরে সেকেন্ডারি কালারের মধ্যে থাকবে অরেঞ্জ কালার, ভায়োলেট কালার, গ্রিন কালার। আর টারশিয়ারি কালারের মধ্যে থাকবে 6টি কালার, ইয়েলো অরেঞ্জ, রেড ভায়োলেট, ব্লু গ্রিন, ইয়েলো গ্রিন। এই মোট 3টি প্রকার কালারের। সবসময় মনে রাখবেন যে আপনি যদি কোনো ডিজাইন করেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ডিজাইনের মধ্যে প্রাইমারি কালারের 3টার মধ্যে হতে কোনো একটাকে অবশ্যই রাখার চেষ্টা করবেন। দেন এরপরে সেটার সাথে মিলিয়ে সেকেন্ডারি কোনো কালার রাখবেন, আর হলো টারশিয়ারি কোনো কালার রাখবেন। তো এখানে প্রাইমারি কালার রাখতেই হবে বিষয়টা এমনও না, তবে আপনি যদি একজন ডিজাইনার হিসেবে কাজ করতে চান প্রফেশনাল লেভেলে, তাহলে সাধারণত প্রফেশনাল লেভেলের ডিজাইনাররা প্রাইমারি কালারটা একটা ইউজ করে, দেন সেকেন্ডারি কালার থেকেই নেওয়ার চেষ্টা করে। এই দুইটা নিলেই আপনার ডিজাইনটার মধ্যে রাখার চেষ্টা করবেন। আর টারশিয়ারি কালারটা না নেওয়াটাই ভালো। তারপরে যদি আপনি নিতে চান, তাহলে ডিজাইনটা যে হবে না বিষয়টা এমন না, ডিজাইন হবে, তবে প্রাইমারি কালারটা আর সেকেন্ডারি কালারটা আপনি সবসময়ের জন্য প্রাধান্য দিবেন। তো কালার নিয়ে যেহেতু আমরা বেসিক কিছু বিষয়ে জানলাম, এবার আসুন টাইপোগ্রাফি নিয়ে কিছু আলোচনা করি। টাইপোগ্রাফি বলতে কি বোঝায়? টাইপোগ্রাফি refers to the creative use of text or fonts, including their style, size, layout and spacing. ডিজাইন টাইপোগ্রাফি বলতে লেখা বা ফন্টের স্টাইল, আকার, বিন্যাস এবং সৃজনশীল ব্যবহারকে বোঝায়। It enhances readability and visual appeal when effectively communicating the design's message. এটি নকশার মধ্যে পাঠ্যযোগ্যতা এবং দৃষ্টিনন্দনতা বাড়ায় এবং ডিজাইনের বার্তা আরও কার্যকরভাবে প্রকাশ করে। মনে রাখবেন, একটা ডিজাইনের মধ্যে ফন্টের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ একটা ফন্টের কারণেই কিন্তু ডিজাইনের মধ্যে ভিজুয়ালিটি চমৎকারভাবে মানুষের দৃষ্টিগোচর হয়। তো আপনি যদি আপনার ডিজাইনের মধ্যে ফন্টটা এমন আনেন যেটা নাকি আপনার ডিজাইনের সাথে মিলছে না, তো সেক্ষেত্রে কিন্তু ডিজাইনের যে ভিজুয়ালিটি থাকবে সেটা কিন্তু সুন্দর লাগবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে, একটু খোঁজ করতে হবে, একটু সার্চ করতে হবে যে এই ডিজাইনের সাথে বা এই জাতীয় যে ডিজাইনগুলো থাকবে, এই রিলেটেড ডিজাইনগুলোর মধ্যে কোন ফন্টটা বেশি ইউজ করা হয়। এই জন্য আপনারা বিভিন্ন সাইট ইউজ করতে পারেন। বিশেষভাবে আমি আপনাদেরকে রেফার করবো যে আপনার গ্রাফিক রিভার আছে, হ্যাঁ, এরপরে আপনার ফ্রি পিক আছে, এই জাতীয় যে সাইটগুলো আছে এগুলোতে আপনারা দেখবেন যে কীভাবে ডিজাইনাররা ডিজাইনগুলো ইউজ করে থাকে, ডিজাইনাররা কীভাবে টাইপোগ্রাফিটা ইউজ করে থাকে, কোন টাইপের ফন্ট তারা ইউজ করছে, এটা আপনারা একটু বেশি সার্চ দেওয়ার মাধ্যমে বুঝতে পারবেন। তো পরবর্তী স্লাইডে দেখুন, আমরা আরেকটু আলোচনা করি। যেমন দেখুন, প্রথমে আছে সেরিফ, তারপরে সানস সেরিফ, তারপরে আছে স্ক্রিপ্ট, ডেকোরেটিভ। তো এই যে এখানে 4 প্রকার আনা হয়েছে, আমরা আমাদের ডিজাইনের মধ্যে এই জাতীয় ফন্টগুলোই দেখতে পাবো বেশি।
তো এটার মধ্যে বিভিন্ন ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি বলে এটাকে। অর্থাৎ আপনার এই ফন্টটাই, যেমন এখানে সানস সেরিফ ফন্টটা আছে, এটা কি আপনি ডিজাইনের মধ্যে কেমন ইউজ করবেন, যেমন থিন আছে, তারপরে রেগুলার আছে, সেমি বোল্ড আছে, বোল্ড আছে, ব্ল্যাক আছে, এই জাতীয় ফন্টগুলো আছে। এরপরে এগুলো প্রত্যেকটার সাথেই তো আবার ইটালিক থাকবে। হ্যাঁ, তো আপনার ডিজাইনের মধ্যে কোন ফন্টটা ইউজ করলে বা ফন্ট ফ্যামিলি কি রাখলে ভালো হবে সেটা আপনার ডিজাইনের উপর নির্ভর করবে, আপনার উপর নির্ভর করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেরিফ ফন্ট আছে, এটার মধ্যে পার্থক্য হলো যেমন এই ফন্টের শেষে দেখেন কিছুটা কোনা বের হয়ে আছে, হ্যাঁ, এই জাতীয় স্টাইল। তো এরপরে আছে এখানে সানস সেরিফ। দেখুন সানস সেরিফের মধ্যে কিন্তু আবার এই জাতীয় কিছু নাই, ফন্টের শেষে বা আমাদের প্রত্যেকটা লেটারের শেষে কিন্তু এমন কিছু নাই, সিম্পলভাবে ইউজ করা হয়। এরপরে যদি আমরা একটু স্ক্রিপ্ট ফন্টের দিয়ে দেখি, যেটা নাকি দেখতে প্রায় হাতের লেখার ফন্টের মতো দেখা যায় বা স্টাইলিশ ফন্ট ইউজ করা হয় স্ক্রিপ্ট ফন্টের মধ্যে, এই জাতীয় ফন্ট পড়বে। এরপরে হলো ডেকোরেটিভ ফন্ট। ডেকোরেটিভ ফন্টটা হলো একটু মডার্ন টাইপের ফন্ট, হ্যাঁ, কোনো ফান টাইপের কোনো বিষয় যদি আপনি কোনো ডিজাইন করতে চান বা ভিন্ন টাইপের যদি কিছু আপনি ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে ডেকোরেটিভ ফন্টটা বেশি ইউজ করতে পারে। তো এই ফন্টগুলোর মধ্যে আমরা এখানে প্রথমে যে সেরিফ ফন্টটা দেখছি, এটা সাধারণত যদি কোনো কিছু আপনি টাইপ করতে চান, কোনো একটা প্যাসেজ তৈরি করতে চান বা কোনো একটা যদি প্যারাগ্রাফ লিখতে চান, তাহলে সেক্ষেত্রে সেই টাইপের ক্ষেত্রে কিন্তু বেশি ইউজ করা হয় সেরিফ ফন্টটা। এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, তবে টাইপের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। যেমন আমি যদি এখানে দেখাই টাইপোগ্রাফি যে লেখাটা আছে, এই লেখাটার মধ্যে একটু যদি খেয়াল রাখেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানেও কিন্তু কিছুটা কোনা বের হয়েছে, যেটা নাকি সেরিফ ফন্টের মধ্যে মিলে। অর্থাৎ আমার টাইপোগ্রাফি লেখাটা কিন্তু সেরিফ ফন্টের মধ্যে অন্তর্ভুক্ত। আপনারা যারা বেসিক কম্পিউটারগুলো শিখেছেন, MS ওয়ার্ডের যে কাজগুলো হয়, টাইমস নিউ রোমান্স যেই ফন্টটা আছে, এটা বেশি ইউজ করা হয় বিভিন্ন বিষয়ে টাইপ করার জন্য। তো সেটা কিন্তু সেরিফ ফন্টের অন্তর্ভুক্ত। এই হলো মোটামুটি সেরিফ ফন্ট সম্পর্কে। সানস সেরিফ সম্পর্কে যদি বলতে যাই, তাহলে বর্তমান মার্কেট প্লেসে এই কর্পোরেট লেভেলের যে ডিজাইনগুলো আছে কর্পোরেট সেক্টরের, সেই সকল ডিজাইনগুলোর জন্য বর্তমানে সানস সেরিফ ফন্টগুলো বেশি ইউজ করা হয়। এসকেপ ফন্ট সম্পর্কে যদি বলতে যাই, তাহলে দেখবেন যে বার্গার, পিৎজা বা ফুড রিলেটেড যেই ডিজাইনগুলো আছে, হ্যাঁ, এরপরে আপনার বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড যে ডিজাইনগুলো আছে, প্রোডাক্ট ডিজাইন, এই জাতীয় ডিজাইনগুলোর ক্ষেত্রে সানস সেরিফ ফন্টের ইউজ থাকে, প্লাস এর সাথে সাথে স্ক্রিপ্ট ফন্টের ইউজটাও আপনারা পাবেন। তো এই হলো আমাদের টাইপোগ্রাফি সম্পর্কে বেসিক কিছু বিষয়। আমরা পরবর্তী স্লাইডে যাই। এই স্লাইডে আমরা স্পেস সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক স্পেস মানে কি। স্পেস রেফার্স টু অ্যান এরিয়া দ্যাট ক্রিয়েটস এম্পটি গ্যাপস বিটুইন দ্য অবজেক্টস ইন দ্য ডিজাইন। ডিজাইনে স্পেস বলতে বোঝায় এমন একটি স্থানকে যা ডিজাইনের অবজেক্টগুলোর মধ্যে খালি জায়গা তৈরি করে। ইট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ডিজাইন। এটি ডিজাইনের গুরুত্বপূর্ণ একটি অংশ, বিকজ ইট হেল্পস এস্টাবলিশ ভিজুয়াল ব্যালেন্স অ্যান্ড ফোকাস। কারণ এটি ভিজুয়াল ব্যালেন্স এবং ফোকাস তৈরি করতে সাহায্য করে। তো ডিজাইনের মধ্যে স্পেসের গুরুত্ব কিন্তু অন্যগুলোর চাইতে কম নয়। যদি আপনার ডিজাইনের স্পেসগুলো সঠিকভাবে না থাকে, ডিজাইনের মধ্যে যদি স্পেসগুলো আপনি সঠিকভাবে ইউজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অন্যান্য বিষয়গুলো যতই সুন্দর করে তোলার চেষ্টা করেন, স্পেস ঠিকমতো না দেওয়ার কারণে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্পেসের প্রতিও ফোকাস রাখতে হবে। আমি উদাহরণস্বরূপ এখানে কিছু ডিজাইন এনেছি। এখানে বিজনেস কার্ডের একটা ডিজাইন আছে, প্লাস সোশ্যাল মিডিয়া পোস্টারের একটা ডিজাইন আছে। তো এই ডিজাইনের মধ্যে দেখুন যে এখানে কিছু লেখা আছে, একটা কোম্পানির নাম লেখা আছে এখানে, ব্র্যান্ড নিউ। আমি ডেমোভাবে ডিজাইনটা করেছিলাম, তো এমনি ডেমোভাবে একটি নাম দিয়েছি, ব্র্যান্ড নিউ একটা নাম দেওয়া আছে। এরপরে একটি কোম্পানির স্লোগান দেওয়া আছে, জাস্ট ক্রিয়েটিভ। এই দুইটি লেখার মধ্যে যদি আমি যে স্পেসটা রেখেছি, যদি এরকমটা না রেখে এটাকে যদি এই লেখার মধ্যে একেবারে মিলিয়ে দিতাম, তাহলে কিন্তু এখানে যতটুকু সুন্দর লাগছে সেই সৌন্দর্যটুকু থাকতো না। এখানে কোম্পানির লোগো আছে, তো কোম্পানির নাম এবং লোগোর মাঝে যে স্পেসটা রেখেছি, এটাও কিন্তু আমার ডিজাইনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই পরিমাণ স্পেসটা রাখা হয়েছে। প্লাস এখানে যদি দেখেন আপনারা, এখানে যে ক্লায়েন্টের নাম থাকবে তার নামটা এখানে দিয়ে দিয়েছি, নিচে তার যেই বেতন থাকবে এটা এখানে দিয়েছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট রিলেটেড বিষয়গুলো আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। এই দুইটার মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ আমি দিয়েছি, এটার জন্য ডিজাইনটার ভিজুয়ালিটি কিন্তু অন্যরকম দেখাচ্ছে, একটু সুন্দর দেখাচ্ছে আশা করি। তো যদি এটা আমি একবারে মিলে দিতাম, নিচের দিকে সব খালি থাকতো, স্পেস রাখা যাবে, কিন্তু বেশি স্পেস থাকলে কিন্তু তখন আপনার ডিজাইনটাই একেবারে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরপরে যদি আমরা এখানের দিকে একটু লক্ষ্য রাখি, এখানে কিন্তু যেই রাঁধুনি জিরার গুঁড়া যে ডিজাইনটা করা হয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু আলাদাভাবে একটু একটু করে স্পেস রাখা হয়েছে, যাতে করে ডিজাইনটার মধ্যে সৌন্দর্যটা ফুটে ওঠে। এরপরে এখানে দেখুন প্রোডাক্ট আনা হয়েছে, প্রোডাক্টের 2-4টার শেপ তৈরি করা হয়েছে, এর মাঝখানে কিন্তু কিছুটা গ্যাপ রাখা হয়েছে, যেখানে আমি একটা শ্যাডো তৈরি করেছি।
যদি আমি প্রোডাক্টের সাথে ডিজাইনটা যে শেপ যেটা আছে এটাকে মিলিয়ে দিতাম তাহলে কিন্তু এই শ্যাডোটা তৈরি করতে পারতাম না। এরপরে দেখুন এখানে 4টা বিষয় রাখা হয়েছে। কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির সাথে কানেক্ট করার জন্য কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার জন্য তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের একটা লোগো, অর্ডার করুন এখনই, এই লেখাটা দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনার স্পেস রাখা হয়েছে, এরপরে বিষয়টাকে এভাবে সাজানো হয়েছে। এখানে যদি আমি প্রত্যেকটাকে একটার সাথে একটা মিলিয়ে দিতাম তাহলে কিন্তু সুন্দর লাগতো না। আবার এটাকে যদি একটু নিচের দিকে এনে 4টাকে একসাথে রেখে দিতাম তাহলে কিন্তু এখন এখানে যেই সৌন্দর্যটা ফুটে উঠছে সেই সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠতো না, ভিজুয়ালিটিটা খুব খারাপ লাগতো। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে যে আপনার ডিজাইনের মধ্যে স্পেসের গুরুত্ব খুবই বেশি, তাই অবশ্যই আমাদেরকে স্পেসের প্রতিও গুরুত্ব দিতে হবে। আমরা যদি একটু ক্লাসের সামারি বলতে চাই তাহলে আজকের ক্লাসে আমাদের আলোচনা হয়েছে লাইন নিয়ে, শেপ নিয়ে, কালার নিয়ে, টাইপোগ্রাফি অ্যান্ড দেন স্পেস নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের প্রথম ক্লাসে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, আপনারা বারবার যদি প্রয়োজন হয় ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে কোন অংশে কী নিয়ে আলোচনা করা হলো, লাইন নিয়ে কীভাবে বলা হলো বিষয়গুলো, শেপ নিয়ে কোন কোন বিষয়গুলো বলা হলো, তারপরে কালারের ব্যবহারগুলো কীভাবে কী বলা হলো, টাইপোগ্রাফি সম্পর্কে, স্পেস সম্পর্কে বারবার সার্চ করে বিভিন্ন ডিজাইন দেখবেন যে ডিজাইনের মধ্যে লাইনটা কেমন আছে, শেপ কেমন আছে, কালার, টাইপোগ্রাফি, স্পেস, প্রত্যেকটা বিষয় কেমন আছে প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে আপনার ডিজাইনের প্রতি যে একটা, তাহলে অবশ্যই আপনার ডিজাইনের মধ্যে উন্নতি আসবে। আর যদি এই বিষয়গুলো আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে না, আপনি ভালো মানের ডিজাইন করতে পারবেন না। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব পরবর্তী ক্লাসগুলোতেও জয়েন থাকবেন। ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে ভালো কিছু পাবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন বিষয় নিয়ে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। এবং আমাদের এই চ্যানেলে যেহেতু ডিজাইন রিলেটেড বিভিন্ন বিষয় এবং বেসিক কম্পিউটার সম্পর্কীয় বিভিন্ন বিষয় আপলোড করা হবে, বিভিন্ন ভিডিও আপলোড করা হবে, তাই যদি মনে হয় যে এই চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারছেন তাহলে আশা করব যে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও বলবেন, যে তাদেরকেও জানাবেন এবং তারাও যেন এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে। আশা করব সেই দিকে লক্ষ্য রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।